নমস্কার। ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি কার্যালয় থেকে বহুদিন যাবৎ আইনি পরামর্শ দিয়ে যাচ্ছি, কারণ ভারতের জুডিশিয়ারি ব্যবস্থায় সবথেকে বেশি দুর্নীতি হয়। এই বিভিন্ন সময় মহামান্য বিচারপতি, মাননীয় বিচারক মহোদয় এবং সুনামধন্য বহু আইনজীবীর সঙ্গে বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি আমি। চুঁচুড়া কোর্ট থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়, বিভিন্ন স্থানে যে ক্যাম্প করেছি, অর্থাৎ শিবির, যেখানে কোনো সময় 4-5 জন বিচারক, হয়তো কোনো স্থানে একজন বিচারপতি, বা কোনো স্থানে আরও বেশি, বা কোনো স্থানে হয়তো একজন মাননীয় ম্যাডাম বিচারক মহোদয়কে নিয়েও ক্যাম্প করেছি, যেটা যেই সংস্থা থেকে, সেটা হলো আপনার ভারতবর্ষে রাষ্ট্রীয়ভাবে আছে। আগেও বলেছি, আজকেও বলছি, রাষ্ট্রীয়ভাবে যে আইনি পরিষেবা কর্তৃপক্ষ রয়েছে, তার পদাধিকার পরে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি, তার চেয়ারম্যান। উচ্চ আদালতের ক্ষেত্রে উচ্চ আদালতের অর্থাৎ হাইকোর্টের মাননীয় মহামান্য প্রধান বিচারপতি, তার চেয়ারম্যান। জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট জাজ, তার এই সংস্থার চেয়ারম্যান, এবং কমিটির মধ্যে আরও যাহারা আছেন তারা রানিং এবং প্রাক্তন বিচারপতি, বিচারক। বিভিন্ন বিদ্যালয়, বিশেষ করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমরা ক্যাম্প করতে গিয়ে, অর্থাৎ বিচারক মহোদয় যাওয়ার পূর্বেই আমি চলে যেতাম, তাদেরকে সাহস যোগাতাম। সাহস যোগানোর পরে মাননীয় জাজ ম্যাডাম যখন তার বক্তব্য শুরু করতেন, এই সাহসের সাথে মাননীয় বিচারক মহোদয়াকে প্রশ্ন করতেন। একদিন শিক্ষামন্দির চুঁচুড়া একজন উচ্চ মাধ্যমিক পাঠরত ছাত্রী এমন প্রশ্ন করে বসলেন মাননীয়াকে, যে মাননীয়া ম্যাডাম, বড় লোকরা তো বেশি বিচার পেয়ে যায় তাড়াতাড়ি, গরিবরা তো কম। যাই হোক, কীভাবে উত্তরটা দিয়েছিলেন সেটা আর আমি এই মুহূর্তে বলবো না। তেমনিভাবে এক একটি ঘটনা, তখন বিশেষ করে আমি তাদেরকে অভয় দিয়ে আসতাম। কোনো সমস্যা হলে স্কুলে আসার পথে বা পরিবারে কোনো সমস্যা হলে আমাকে ফোন করে জানালে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। এবার একটি মেয়ে, ওই শিক্ষা মন্দিরের একটি ছাত্রী আমাকে বলেছিল সেদিন, স্যার, একটি সবজি বিক্রি করে একটি ছেলে, সে আমাকে বিয়ের প্রস্তাব, আমি তাকে বিয়ে করতে কোনো মতে রাজি নই। তারপর অনেক দিন কেটে গেল, প্রায় 3 মাস কেটে গেল। একদিন হঠাৎ রাত 12টায় আমাকে ফোন করলো মেয়েটি। ফোন করার সাথে সাথে আমি তাকে বললাম আগামীকাল, কারণ ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি, আমি আগেই নাম করব, যেহেতু ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির সূত্রে আমাকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিতে সম্মানিত স্বেচ্ছাসেবী হিসেবে গ্রহণ করেছেন। 3 জন মাননীয় বিচারক
ছিলেন তৎকালীন 2014 হুগলি ডিস্ট্রিক্ট জাজ জয়শ্রী ব্যানার্জি এবং দপ্তরের সেক্রেটারি সেশন জাজ মাননীয়া ডক্টর মধুমিতা বাসু এবং সেশন জাজ মানস বসু মহোদয়। তা আমি সেদিন নিয়ে গিয়েছিলাম অনেক কিছু আমার বিভিন্ন সংবাদপত্রে প্রচারিত খবরের কাটিং, তখন বিভিন্ন চ্যানেলে, তখন তো স্যাটেলাইট চ্যানেল সেভাবে শুরু হয়নি, লোকালের ক্ষেত্রে স্যাটেলাইট চ্যানেলকে আমাদের খবর দেখাবে, তারা তো কোথায় খুন হচ্ছে, কে কার দুয়ারে যাচ্ছে এসব খবর নিয়ে ব্যস্ত। তো লোকাল চ্যানেলগুলো খবর করত এবং সেই সিডি আমার কাছে চলে আসতো। এই সমস্ত নিয়ে আমি গিয়েছিলাম, কারণ একটি ইন্টারভিউ প্রক্রিয়া ছিল, কারণ আরও প্রায় শতাধিক এই বিষয়ে পরীক্ষা দিয়েছিল, ইন্টারভিউতে ডেকেছিল, তার মধ্যে অনেক উকিলবাবু আছেন। তা আমাকে ডাকার পর আমি গেলাম, তখন আমাকে বললেন যে আপনার কিছুই দেখব না আমরা, আপনার সম্পর্কে আমাদের সমস্ত কিছু জানা হয়ে গেছে। তো আমাকে 1 নম্বরে নিযুক্ত করলেন। পরে যে প্যানেল লিস্ট বেরোলো এবং সার্কিট হাউস, চুঁচুড়া সার্কিট হাউসে ওয়ার্কশপ হলো, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ল কলেজের অধ্যাপকরা এসেছেন, আমাদের কার্যবিধি কি সবিস্তার বর্ণনা করেছিলেন। পরবর্তীতে এই দপ্তরে মানে যুদ্ধের মতন কাজ করা শুরু করলাম। দপ্তরের নন জুডিশিয়ারি যারা স্টাফ, তারা বারবার আমাকে বলছেন, বড়ুবাবু, কেউ বড়ুয়া সাহেব, কেউ মুর্শিদবাবু বলেন যে এইভাবে ক্যাম্প করলে আমাদের খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। আমরা মনে মনে বলছি কষ্ট তো এইটুকু হয়তো তাদের বলিনি যে আমার দায়বদ্ধতা, আমি কোনো রোজগার করবার জন্যেই বিচারক মহোদয় মহোদয়দের অনুরোধ রাখিনি। আমি চেয়েছিলাম বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর এর সংবিধান মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। অনেক এক দিনে 4টে করে ক্যাম্প করছি, 4টে দিয়ে ডন বস্কো, সেন্ট জন, শ্যামাপ্রসাদ, হরিজন, এইভাবে ক্যাম্প করছি এবং মাননীয় বিচারক মহোদয়াকেও নাস্তানুবাদ করেছিলেন। সরি, নাস্তানুবাদ শব্দটা বলা ঠিক হয়নি, তিনিও প্রথম দিকে খুব উৎসাহিত ছিলেন। বিডিও অফিস, মগরা বিডিও অফিসে যখন আমি ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির হয়ে কাজ করছিলাম, হাজার হাজার মানুষের উপকৃত হচ্ছিলেন, সাথে সাথে সংগঠন, বিভিন্ন সংগঠন উপকৃত হচ্ছিলেন, বিশেষ করে আদিবাসী সংগঠন, আপনার এদিকে নমাজগড়, তারাগুল ইত্যাদি, তাদের সম্প্রদায়গত শংসাপত্র পেতে গিয়ে বহু সমস্যা হচ্ছিল। তখন আমি তৎকালীন ডিস্ট্রিক্ট যিনি SC/ST দপ্তরের আধিকারিক ছিলেন, নামটাও বলছি, মাননীয় শক্তিপদ কুণ্ডু মহোদয়, WBCS, একদিন সংগঠনের প্রতিনিধি সকলকে নিয়ে আমি তার চেম্বারে গেলাম। গিয়ে বিষয়গুলো তুলে ধরলাম। স্যার দেখুন, এক্কা, টিক্কা, সোরেন ইত্যাদি পদবীধারীদের কোনো এফিডেভিট লাগবার কথা নয়, হলফনামা লাগবার কথা নয়, তারা ভারতের মূলবাসী, ভারতের আদিবাসী আমরা বলে থাকি, আমি অন্তত বলি না, আমি তাদের বলি ভারতের মূলবাসী। তৎকালীন হাজার হাজার সার্টিফিকেট হয়ে গেল। মাননীয় শক্তিবাবু তৎকালীন SDO মহোদয়ের সঙ্গে সরাসরি কথা বললেন, আমাদের সামনেই করলেন ফোন করে। পরবর্তী তাদের অ্যাফিডেভিট উঠে গেল, প্রতিনিধিরা বিশেষ ক্যাম্প করা শুরু হলো মগরাতে। এবং তারপরেও তৎকালীন ওখানে ভিডিও ছিলেন মৈত্রী গোস্বামী ম্যাডাম, তাহার নাপসন্দ গোস্বামী পদবীধারী। তো যখন আমি ওখানে একটি মগরা ভিডিওতে
একটা অফিস ছিল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, বোর্ডটা জল জল করছিল, কিন্তু সেখানে অন্য দপ্তর চলছিল, কারো হেলদোল ছিল না, না জনপ্রতিনিধি না সরকারি কর্মী, কাহারও ছিল না। আমি ডিস্ট্রিক্ট জাজ এবং সেশন জাজ ডাক্তার মধুমিতা বসুকে বলে ওই দপ্তরটা খোলার জন্য অনুরোধ করলাম। খোলা হলো। তার সেদিন আরও একটি দপ্তর উদ্বোধন হলো বলাগড় ব্লকে। সেই দিন ওই ম্যাডাম আমার বিরুদ্ধে ডিস্ট্রিক্ট জাজকে একটি অভিযোগ জানান। অভিযোগটা তো আমি জানি না কি জানিয়েছি। পরবর্তী আমি তখন সেশন জাজ মাননীয় ডক্টর মধুমিতা বসুকে বললাম কি অভিযোগ জানিয়েছি। উনি বলছেন শুধু বিষয়টা আমরা দেখে নেব। কিন্তু আমি তো রোখার পাত্র নেই। আমি পরের দিন বিডিও অফিসে গেলাম। বিডিও অফিসে গিয়ে তখন আমি একদম আরও অফিসাররা ছিলেন তার অবস্থান, তাদের সামনে আমি প্রতিবাদ করলাম। প্রতিবাদ করে এবং পরবর্তীতে আরটিআই করলাম। প্রথম আরটিআই তিনি বললেন আমি বুঝে উঠতে পারিনি। দ্বিতীয় আরটিআই করলাম। তারপর তৃতীয় আরটিআইতে তিনি জানালেন আমি এসটিএসসি দপ্তরে কাজের বিঘ্ন করি, যেটা তো আমার কাজের মধ্যে পড়ে। রেজিস্ট্রেশন এনজিও সাথে সাথে আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হয়ে তো করিনি, সেগুলো তো আমার পূর্বের কথা, আরও আগের বিষয়। 2007-08 থেকে আমি এই কাজে যুক্ত। অতএব আমি আরটিআই পরবর্তীতে তিনি এক প্রকার আমার কাছে কী বলবো ক্ষমা প্রার্থনা শব্দটি আমি উল্লেখ করতে চাই না। তিনি তার উত্তরসূরি বিডিও সাহেবের ছিলেন অমিত বসু, তাকে বলছিলেন ভদ্রলোক অত্যন্ত ভালো মানুষ। যাই হোক, ওখানে আমার হয়তো জয় মনে করেছি, আজকে উত্তর নিয়েছি। আমার বিষয় হলো আমি একজন নাগরিক, ভারতের নাগরিক। আমি একটি সংস্থা, তখন সংস্থার রেজিস্ট্রেশনও হয়নি, যখন থেকে সমাজসেবার কাজ করি, শিশু বয়স থেকে। কারণ 6 বৎসর আমি ছিলাম গৈরিক বসন মস্তক মন্ডিত। বহু বিষয় আমাকে পীড়া দেয়। এক সময় আদিবাসীদের মধ্যে যেভাবে ডাইনি প্রথা ছিল, প্রতিদিন খবরের শিরোনাম, যা আস্তে আস্তে অনেকটাই বন্ধ হয়েছে বর্তমানে, কিন্তু তাও মাঝে মধ্যে শোনা যায়। অন্ধবিশ্বাস, কুসংস্কার, এর বিরুদ্ধে আইনটাকে চাই আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। এই বিষয়ে পরবর্তীতে আমার শুধুমাত্র প্রোগ্রাম ওই গুছিয়ে বলতে পারি না, আলোচনা করবেন, কিন্তু যেই বিষয়গুলো উত্থাপন করব বুঝে নেবেন। কারণ আইনে বেশিরভাগ দরিদ্র মানুষরা প্রতারিত হচ্ছেন, এক কথায় বললে প্রতারিত হচ্ছেন। তার বহু অন্তর্নিহিত কারণ রয়েছে। সেই কারণগুলো যদি আমি বিস্তারিতভাবে বর্ণনা করি তাহলে অনেকের গাত্রদাহ হবে। কিন্তু আমি যেইভাবে চেষ্টা করব, আইনকে বিভিন্ন সময় বিভিন্ন সভা, ইনডোর আউটডোর সভা, আইনের সভাতে আমি যোগদান করেছি। এক সময় সরকারিভাবে আমাকে আমন্ত্রণ করা হতো বিভিন্ন অনুষ্ঠানে। বর্তমান সরকারের সময় আমি আমন্ত্রিত হয়েছি। 1 বৎসর আগেও আমাকে আমন্ত্রণ করেছে সংখ্যালঘু কমিশন থেকে মাননীয় রিএম ম্যাডাম, কিন্তু সেখানে ওই তার জেলা পরিষদ ভবনে আমি যেইভাবে বক্তব্য স্থাপন করেছি, হয়তো সংখ্যালঘু কমিশনের বর্তমান চেয়ারম্যান মহোদয় সেটাকে হয়তো গ্রহণ করতে পারেননি,
তাই পরবর্তী আরও একটি মিটিং হয়েছে, সেখানে আমাকে আমন্ত্রিত করে। দরকার নেই, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলাটাই হলো আমার কাজ, সেটাই করে যাব, সেই কাজটাই করে যাব। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন।